স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ পরিবেশ রসায়নের প্রথম ক্লাস। তো আজকে আমরা মেইনলি শুরু করতে যাচ্ছি পরিবেশ রসায়নের প্রথম ক্লাস। আজকে আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, এটার আমরা আজকে ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। আচ্ছা, তো গত ক্লাসে আমরা জাস্ট একটু ওভারভিউ দেখেছিলাম যে অ্যাকচুয়ালি সেকেন্ড পেপারে কি কি আছে, কি কি নাই, কোন কোন টপিকে আমাদের জোর দিতে হবে আর কোন কোন টপিক আমরা বেছে বেছে পড়বো, এগুলো নিয়ে। তো আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন বইয়ের চ্যাপ্টারে। তো এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেরই এখনো ওই ফিজিক্সের চ্যাপ্টার 10 অর্থাৎ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 আদর্শ গ্যাসটা তোমাদের এখনো অনেকের খুব সম্ভবত পড়াই নাই। তাই আমি কি করব, প্রথমে একটু করে গ্যাস নিয়ে একটু করে আলোচনা করব আর কিছু বেসিক জিনিসপত্র আজকে দেখাবো যেটা আমাদের নেক্সট দিন থেকে লাগবে আর কি। হ্যাঁ, তো ওই সবগুলো বেসিক আমরা আজকে দেখব। তো আজকের ক্লাসটা হচ্ছে বেশি কিছু না, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের টোটালি বেসিক ক্লাস। এবং আজকের ক্লাসটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে দেখা যাবে যে কি, তুমি যতগুলা ম্যাথ দেবো প্রত্যেকটা ম্যাথ তুমি খুব সুন্দর মতো করে ভুল না করে করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। তো প্রথম আমরা আলোচনা করি, আজকে শুরুই করব আমরা একটা টপিক দিয়ে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে গ্যাস মানে কি। তো আমরা শুরু করতেছি একেবারে শুরু থেকে, যে গ্যাস মানে কি বা এই গ্যাসের কনসেপ্টটা এবার কেমনে আসলো। আচ্ছা, তো শুরু থেকে শুরু করি আমরা। তো আমরা জানি পদার্থের কিন্তু টোটাল 3টা দশা আছে বা 3টা স্টেট আছে। হ্যাঁ, কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। তো গ্যাসীয় এর মধ্যে একটা অন্যতম দশা। তো গ্যাসীয় দশাটা আমরা অ্যাচিভ করি কেমনে জানো? যখন আমরা দেখি সাধারণত যে কোনো একটা পদার্থের অণু বা পরমাণুগুলা যখন একদম কাছাকাছি থাকে, এরকম একদম কাছাকাছি থাকে, তখন আমরা তাকে বলি কঠিন দশা। অর্থাৎ কঠিন দশার মধ্যে কি হয়, যতগুলা অণু পরমাণু আছে সবগুলা কাছাকাছি থাকে। এখন যদি আমি বাহির থেকে কিছু পরিমাণ হিট দিই, কিংবা যদি এই পদার্থগুলো আমার বাহির থেকে কোনো ধরনের শক্তি শোষণ করে, আমি হয় হিট দেব না হয় বাহির থেকে শক্তি শোষণ করবে, তখন দেখা যাবে যে কি, এই অণুগুলার মধ্যে তাদের গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পাওয়ার পরে কি হয়, এই অণুগুলা একটু একটু দূরে অবস্থান করতে শুরু করে। তারা একটু একটু দূরে অবস্থান করতে শুরু করে। এই যে দূরে দূরে অবস্থান করে, এই অবস্থাটাকে আমরা কি বলতে পারি? এই অবস্থাটাকে বলতে পারি আমরা তরল বা লিকুইড। এখন এই অবস্থায় যদি আবারও আমার অণুগুলা বাহির থেকে কোনো ধরনের শক্তি শোষণ করে, অথবা যদি আমি তাদেরকে কোনো ধরনের হিট বা শক্তি দিই, তখন দেখা যাবে যে কি, এই অণুগুলা যতটুক পরিমাণ কাছাকাছি ছিল এখন আরো অনেক বেশি দূরে দূরে চলে যাবে, এবং এদের মধ্যে কোনো কি থাকবে না, এদের মধ্যে কোনো জ্যামিতিক কোনো প্যাটার্ন থাকবে না। যেমন আমাদের এরা যখন কঠিন অবস্থা ছিল, দেখো তাদের মধ্যে কিন্তু জ্যামিতিক প্যাটার্ন ছিল, কিরকম? তারা সবগুলা একই লাইনের অন্তর্ভুক্ত ছিল। আর যখন তরল হয়েছে তখনও মোটামুটি কিছুটা তারা একটা জ্যামিতিক প্যাটার্ন ফলো করে চলে। কিন্তু যখনই আমার বস্তুগুলাকে আমি হিট দিতে দিতে এমন অবস্থা করব যে তাদের মধ্যে কোনো কি থাকবে না, এই অণু এবং এই অণু, এদের মধ্যে কোনো কি থাকবে না, এদের মধ্যে কোনো আকর্ষণ থাকবে না। এই যে কঠিন দশার মধ্যে দেখো কেন অণুগুলা কাছাকাছি আছে, কারণ অণুগুলার মধ্যে কি আছে? আকর্ষণ আছে। এই আকর্ষণটাকে আমরা কি বলি বলতো? আন্তঃআণবিক আকর্ষণ বল। এবং তরল কেন থাকে? তরলের মধ্যে কি থাকে? আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। তো যখন হচ্ছে বস্তুগুলোকে আমি হিট দিতে দিতে এমন অবস্থা করে ফেলবো যে তাদের মধ্যে কোনো কি থাকবে না, আকর্ষণ থাকবে না, এই দশাটাকে আমরা বলতেছি কি? গ্যাসীয়। তার মানে কি, এই যে আমরা পড়লাম যে কঠিন মানে কি? আকর্ষণ থাকবে। তরল মানে কি? তাও আকর্ষণ থাকবে। কিন্তু গ্যাসীয় দশায় কি থাকবে না? কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ থাকবে না। তখন কি হবে? তখন আমার অণুগুলা বিভিন্নভাবে র্যান্ডম দিকে মুভ করতে থাকবে, তাদের মুভমেন্টে কোনো ঠিক ঠিকানা নাই। কোনো একটা অণু যাবে এদিকে, কোনো একটা অণু যাবে এদিকে, কোনো একটা অণু আসবে এদিকে, আর তাদের মধ্যে কোনো আকর্ষণ থাকবে না, এই আর কি। তাহলে আমরা এখান থেকে কিছু জিনিসপত্র বুঝতে পারলাম যে কঠিন, তরল এবং গ্যাসীয় জিনিসগুলা কি। এটা হচ্ছে গ্যাসীয় বা বায়বীয়। আচ্ছা, তো এখান থেকে আমরা জিনিস বলতে পারি। হ্যাঁ, আর আমরা ফিজিক্স একটা জিনিস পড়েছিলাম, একটু মনে করে দেখো সেটা কি। ধরো হচ্ছে আমার একটা বস্তু
আস্তে আস্তে চলতেছে, ধরো তার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ধরো সে আস্তে চলতেছে। আবার একটা বস্তু ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, একটু ফাস্ট। আচ্ছা দেখি তোমরা আমাকে একটু বলো তো, যদি এদের উভয়ের ভর সমান হয়, 1 কেজি করে করে হয়, স্যার তাই একটু করে বলো তো এদের মধ্যে কোন অণুটার গতিশক্তি বেশি হবে? 3 মিটার পার সেকেন্ড নাকি 10 মিটার পার সেকেন্ড? কোন অণু বা মানে কোন বলটার গতিশক্তি বেশি হবে বলো তো একটু করে আমাকে। সেকেন্ড বল। হ্যাঁ সেকেন্ড বল, কারণ আমরা জানি গতিশক্তি মানে কি হাফ এমভি স্কোয়ার আর কি, তাই না? তো এখানে এখানের মধ্যে যেহেতু হচ্ছে ভর নিয়ে কোনো কিছু নাই, তাহলে আমরা কি করব, এখানের মধ্যে জাস্ট আমাদের ব্যাগ যেটা আছে, ব্যাগ যার বেশি তার বেশি এই গতিশক্তিটা কি হবে, বেশি হবে। ঠিক সেম ভাবে দেখো আমরা জানি কঠিন দশার মধ্যে কি হয়, কঠিন দশার মধ্যে কিন্তু অণুগুলা নাড়াচাড়ি খুবই কম। তাহলে আমি বলতে পারবো কঠিন দশা কি, কঠিন দশা হচ্ছে আমার এমন একটা দশা যেখানে আমার আভ্যন্তরীণ অণুগুলার নিজস্ব গতিশক্তি কি থাকে, নিজস্ব গতিশক্তি টেন্ডস টু 0 থাকে। অর্থাৎ আমার কঠিন অবস্থায় অণুগুলা কি করে, জাস্ট পাশাপাশি কাপাকাপি করতে থাকে, তাই এদের গতিশক্তি কিন্তু অত বেশি হয় না, তাই আমরা যেটা চাইলে টেন্ডস টু 0 বলতে পারি। আর তরল মানে কি, তার মোটামুটি গতিশক্তি আছে, তার কি আছে, মোটামুটি কি আছে, গতিশক্তি আছে। আর বলতো গ্যাসীয় দশা মানে কি, এই অণুগুলার ম্যাক্সিমাম, এই অণুগুলার ম্যাক্সিমাম গতিশক্তি এই দশায় কি করা যায়, অ্যাচিভ করা যায়। এই দশায় কি আছে, ম্যাক্সিমাম গতিশক্তি আছে। এই তো, তাহলে এই কথাগুলো আমাদের একটু করে বুঝে রাখা জরুরি। এই যে আমার গ্যাসীয় দশা, তারপর হচ্ছে তরল দশা, তারপর হচ্ছে কঠিন দশা, কোনটার কি। আচ্ছা, তো স্যার এতটুকু পর্যন্ত লেখা হলে একটু করে বলিও, বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু করে জানাও। রমি বুঝতে পারছো স্যার? আচ্ছা, তো আমরা মোটামুটি এখন একটু গ্যাসটাকে ভালো করে বুঝলাম যে গ্যাসীয় দশাটা অ্যাকচুয়ালি কি। তো এখন আমরা আসো কিছু প্যারামিটার সম্পর্কে জানি গ্যাসের। তো আমাদের এই চ্যাপ্টারটা যেহেতু গ্যাস নিয়ে, আমাদের কি করতে হবে, এখানে গ্যাসের কিছু প্যারামিটার বা গ্যাসের কিছু কি লাগবে, গ্যাসের কিছু রাশি চিনতে হবে, গ্যাসের কতিপয় রাশি সমূহ। আচ্ছা, অর্থাৎ আমি যদি একটা গ্যাস নিয়ে ডিটেলস আলোচনা করতে যাই, তাইলে কিন্তু আমার এখানে কিছু রাশি অবশ্যই অবশ্যই চিনতে হবে। তাহলে আসো একটু জেনে নিই যে সেই রাশিগুলো কি কি। এর মধ্যে কিছু কিছু রাশি কিন্তু আমরা নাম আগে থেকে শুনেছি, আর কিছু কিছু রাশির নাম হয়তো আজকে আমরা নতুন জানবো। তাহলে আসো প্রথমে দেখে নিই। তো গ্যাস মানে কি, গ্যাস মানে হচ্ছে আমার এমন হচ্ছে যে কি অণু বা এমন কিছু পরমাণু সমূহ যেখানে তাদের মধ্যে নিজেদের মধ্যে কি থাকে না, কোনো ধরনের আকর্ষণ বা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। তো আরেকটা কথা কি, যে গ্যাসগুলাকে ভালোভাবে বোঝার জন্য, গ্যাসগুলাকে ভালোভাবে স্টাডি করার জন্য, গ্যাসগুলাকে ভালোভাবে স্টাডি করার জন্য কিছু নিয়ম বা কিছু বৈশিষ্ট্য ধরে নেওয়া হয়েছে। কিছু বৈশিষ্ট্য ধরে নেওয়া মানে কিছু বৈশিষ্ট্য অ্যাজাম করা হয়েছে। ওই জিনিসগুলাকে বলা হয় কি জানো, ওইগুলোকে বলা হয় KTG, অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মানে গ্যাসের গতিতত্ত্ব। এই গ্যাসের গতিতত্ত্ব পার্টের মধ্যে কিছু জিনিসপত্র ধরে নেওয়া আছে। তারা বলছে যে গ্যাস হবে এমন, গ্যাস হবে এমন, গ্যাস হবে এরকম। টোটাল 9টা থেকে 10টার মতো করে তোমার তত্ত্ব দেওয়া আছে। এগুলো আমরা দেখবো সবগুলো আস্তে আস্তে। এগুলো তোমার ফিজিক্সের মধ্যে অনেক হয়তো পড়ে নিয়েছো, হ্যাঁ। তো গ্যাসের কিছু কতিপয় রাশিসমূহের মধ্যে প্রথমে তারা কি করছে, কিছু বৈশিষ্ট্য ধরে নিছে, যেগুলোকে তারা বলতেছে কি কেটিজি বা গ্যাসের গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তো এই জিনিসগুলো আমাদের প্রথমত জানতে হবে এবং আমরা জানবো, হ্যাঁ। সেকেন্ড যে রাশিটা আছে সেটা কি, আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি যে গ্যাসের চাপ। গ্যাসের চাপ বলতে কি বোঝায়,
গ্যাসের আয়তন বলতে কি বোঝায়? গ্যাসের তাপমাত্রা বলতে কি বোঝায়? গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়? গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়? দেন গ্যাসের গতি শক্তি বলতে কি বোঝায়? এইগুলা হচ্ছে, আরেকটা হচ্ছে গ্যাসের, আচ্ছা এইগুলাই। তো এইগুলো হচ্ছে সব আমার কিছু মৌলিক জিনিসপত্র। হ্যাঁ, এগুলো আমাদের প্রথমত ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি গ্যাসের চাপ মানে কি, গ্যাসের আয়তন মানে কি, গ্যাসের তাপমাত্রা মানে কি। এই আমরা এই যে চাপ, এই যে আয়তন, এই যে তাপমাত্রা, এই কথাগুলো কিন্তু আমরা আগে থেকে পরিচিত, যে চাপ মানে কি, আয়তন মানে কি, তাপমাত্রা কি। কিন্তু এখন আমরা দেখব শুধু গ্যাসের চাপ মানে কি, এখন আমরা দেখব গ্যাসের আয়তন মানে কি, এখন আমরা দেখব গ্যাসের তাপমাত্রা মানে কি। তার পাশাপাশি নতুন একটা রাশি, মানে নতুন কয়েকটা জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে কি কি, অনেকের জন্য নতুন। সেটা হচ্ছে যে গ্যাসের আভ্যন্তরীণ শক্তি, এই আভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি, আর গ্যাসের গতিশক্তি জিনিসটা কি। তো আমরা প্রথমে এই বেসিক জিনিসগুলো একটু করে জানবো। তো এইগুলো হচ্ছে আমার গ্যাসের প্যারামিটার অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওকে, তাহলে আসো আমরা একে একে পড়া শুরু করি। আচ্ছা, ও হো হো, তাহলে আসো এখন আমরা মোটামুটি এই জিনিসগুলো একটু করে আলোচনা করি। এই যে গ্যাসের গতিতত্ত্ব যে জিনিসটা আছে, এটা কিন্তু একটা বড় একটা টপিক। এটা নিয়ে কিন্তু আমাদের একটা আলাদা ক্লাসই থাকবে। হ্যাঁ, তো এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করবো না। আজকের ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো দেখবো, যে গ্যাসের চাপ বলতে কি বোঝায়, আয়তন বলতে কি বোঝায়, তাপমাত্রা বলতে কি বোঝায়, এ বাকি জিনিসগুলো বলতে কি বোঝায়। তাহলে আসো প্রথমে আমরা আলোচনা করি যে আমাদের এখানে গ্যাসের চাপ বলতে কি বোঝায়। তো প্রথম আমরা আজকে দেখব যে গ্যাসের চাপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। আচ্ছা, তো এই গ্যাসের চাপ এই জিনিসটা পড়ার আগে সবার আগে আমাদের একটা জিনিস পড়ে নিতে হবে। সেটা কি জানো? এই যে জিনিসগুলো এখানে লাস্টে লিখেছি না, এগুলো আমাদের আগে জানতে হবে, যে আভ্যন্তরীণ শক্তি আর গতিশক্তি। হ্যাঁ, এগুলো যদি আমরা আগে ভালো করে স্টাডি করে নিই, তাহলে দেখবা তোমার জন্য এই যে গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা এগুলো বোঝা সহজ হবে। তাহলে আসো প্রথমে আমরা গ্যাসের খুব সুন্দর করে আভ্যন্তরীণ শক্তি জিনিসটা বুঝে নিই। আমরা গ্যাসের আভ্যন্তরীণ শক্তি এই জিনিসটা একটু করে বুঝে নিই। ওকে, আচ্ছা আসো। আচ্ছা, তো আমরা যেহেতু এখন গ্যাস অণু নিয়ে আলোচনা করতেছি, ধরো এখানে আমার কয়েকটা গ্যাসের মলিকিউল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো প্রত্যেকটা গ্যাস অণু কিন্তু ন্যাচারালি ভাবে কি হয় নাই, প্রথমে এরকম করে থাকে নাই। প্রথমে কি ছিল, প্রথমে এই গ্যাস অণু এগুলা কিন্তু সবগুলো দেখো এরকম কাছাকাছি ছিল। হ্যাঁ, সলিড দশায় ধরো, কথার কথা ধরো, সবগুলো কি ছিল, এরকম কাছাকাছি ছিল, এরকম কি ছিল, কাছাকাছি ছিল। আচ্ছা, এরপর দেখো তো আমি যখন এদের মধ্যে হিট দিছি, তখন কি হয়েছে, তখন দেখা যাচ্ছে কি এরা আস্তে, তখন দেখা যাচ্ছে কি এই অণুগুলা আস্তে আস্তে একটা থেকে একটা দূরে সরা শুরু করছে। এভাবে একটু একটু দূরে যাচ্ছে, একটু একটু দূরে যাচ্ছে, এই একটু একটু দূরে যাচ্ছে, এই একটু একটু দূরে যাচ্ছে, এরকম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো তো মনে করে, এই যে আমরা পড়তাম না 9-10-এ বিভব শক্তি, একটু করে কেউ বলতে পারবো আমাকে যে বিভব শক্তি মানে কি পড়ছিলাম আমরা ক্লাস 9-10-এ, অথবা ইন্টারও তো আমরা পড়ছি ওই কাজ ক্ষমতা শক্তি ওই চ্যাপ্টারটাতে। আমাকে কেউ বলতে পারবে অ্যাকচুয়ালি বিভব শক্তি জিনিসটা কি? আচ্ছা, যেহেতু মোটামুটি টাইম একটু শর্ট, আমি একটু বলি। বিভব শক্তি মানে তেমন কিছু না, যদি আমি তোমাকে বইয়ের থিওরির বাইরে গিয়ে একটা জিনিস বুঝাই, সেটা কি জানো? সেটা হচ্ছে অবস্থান পরিবর্তনের ফলে, এই অবস্থান পরিবর্তনের ফলে যে শক্তি জমা হয়, যে শক্তি কি হয়, জমা হয়, এতটুকু পর্যন্ত জানতে পারলে হবে। এখন দেখো তো আমরা যখন বলতাম না এমজিএস, ধরো এটা হচ্ছে একটা কি গ্রাউন্ড, ভূমি। হ্যাঁ, ধরো এখানে একটা বল ছিল, তুমি বললা যে ভূমির উপর যেহেতু একটা বল আছে, এর হাইট কত, এজ কত, তুমি বললা 0, তাহলে কোনো বিভব শক্তি নাই। কিন্তু এখন সেম বলটাকেই
যদি আমি ধরো কথার কথা এখান থেকে এতটুকু পর্যন্ত ধরো হচ্ছে যে কি আমি কি করলাম, উপরে তুললাম, ধরো এটা 5 মিটার উচ্চতা আমি তুললাম, 5 মিটার উচ্চ ধর আমি তুললাম। এখন বলো তো বিভব শক্তি কত? তুমি বলবো যে হ্যাঁ সিম্পল ভাই, m ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এখানে m কত ধরেন 1 কেজি, জি কত 9.8, আর এইচ কত ধরেন 5 মিটার। আপনি যদি গুণ করেন তাহলে কি পেয়ে যাবেন? বিভব শক্তি পেয়ে যাবেন। তাহলে দেখো তো বিভব শক্তি অ্যাকচুয়ালি সৃষ্টি হয় কখন বা বিভব শক্তি কখন পাওয়া যায়? যখন কোনো একটা আমরা রিস্টোরিং ফোর্সের, আচ্ছা ফিজিক্স ক্লাস চলে যাচ্ছে আমরা, এই যে রিস্টোরিং ফোর্স নাম শুনছো কিনা বলো? ও প্রত্যয়নী বল, কোন একটা প্রত্যয়নী বলের বিরুদ্ধে যখন আমরা অবস্থান পরিবর্তন করি তখন হের জমা হয়, তো অত ডিপে না যায়। মানে মোট কথা ইন শর্টকাট কি, যে কোনো একটা বডি যার ভর আছে তাকে যদি আমরা কোনো একটা ফিল্ডে নিয়ে গিয়ে তার যদি আমরা কি করি, অবস্থান চেঞ্জ করি, তখন যে শক্তিটা জমা হয় তাকে আমরা বলতেছি কি শক্তি? বিভব শক্তি। এতটুকু বুঝতে পারছি কিনা বলো? ও বাবা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো না, যে কোনো একটা বস্তুকে যদি আমি কি করি, নাড়াচড়া করি, মানে পজিশন চেঞ্জ করি, তখন যেই শক্তি জমা হবে সেটাকে আমরা কি বলবো? বিভব শক্তি। আচ্ছা আচ্ছা, এখন দেখো তো একটু করে গ্যাসের এই ক্ষেত্রে, এটা ধরো আগে কি ছিল? আগে ধরো এটা কাছাকাছি ছিল, কঠিন ছিল, এখন হয়েছে কি? তরল। আর আমি যদি আরো বেশি হিট দিই, দেখা যাবে যে কি একটা থেকে একটা আরো বেশি দূরে দূরে চলে যাবে, একটা থেকে একটা আরো বেশি দূরে দূরে চলে যাবে। হ্যাঁ, এই ধরো দূরত্বটা আমি এখানে দেখাচ্ছি এভাবে, সরি। আচ্ছা, এই ধরো দূরত্ব, এটা আমি লাল কালি দিয়ে দেখাইলাম, ধরো এটা দূরত্ব, একটা থেকে একটা দূরত্ব, ওকে। আর এখানে একটা থেকে একটা দূরত্ব হচ্ছে এটা। স্যার আমাকে কেউ একটু করে বলো তো, কোন অবস্থায়, কোন অবস্থায় দেখো তো যে অণুগুলার মধ্যবর্তী দূরত্ব বেশি একটা থেকে একটার? ইয়েস, গ্যাসীয় অবস্থায়। স্যার তোমরা আমাকে একটু করে বলো যে বিভব শক্তি কখন বাড়ে? যখন আমার এইচ এর মানটা কি হয়? বেশি হয় না? যদি আমার উচ্চতা বৃদ্ধি পেলে কি হবে? এমজিএইচ এর মানও কি হবে? বৃদ্ধি পাবে না? তার মানে কি বিভব শক্তি কি পাবে? বৃদ্ধি পাবে। স্যার তাহলে তোমরা আমাকে বলো তো যে কঠিন, তরল এবং বায়বীয় এই তিন দশার মধ্যে, কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিন দশার মধ্যে বলো তো কোন দশায় গ্যাসের বিভব শক্তি বেশি হবে? এই তো সাবাস। তাহলে আমরা কি পেয়ে গেলাম? গ্যাসীয় অবস্থায় সাধারণত কি হবে? গ্যাসীয় অবস্থায় সাধারণত বিভব শক্তি বেশি হয়। তো একটু মুছে ফেলে এই জিনিসগুলো, যেহেতু দরকার নাই, এই কথা একটু লিখে রাখো যে গ্যাসীয় দশায় কি হবে আমার, মানে সেম মলিকিউল, অর্থাৎ এই অণুগুলা কিন্তু সেম। ধরো এটা হচ্ছে কি, ধরো পানির অণু, ধরো এটা পানির অণু, যখন বরফ ছিল, যখন পানি হয়েছে, যখন সে কি বাষ্প হয়েছে, এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কি বাষ্প। এই তিন দশা। তারপর আমরা বুঝে ফেললাম যে বাষ্প দশার মধ্যে কি থাকবে? বাষ্প দশার মধ্যে এই H2O বা পানির অণুগুলোর মধ্যে কি থাকবে? বিভব শক্তি ম্যাক্সিমাম থাকবে। তাহলে কথা লিখে রাখি আমরা এটা, যে গ্যাসীয় অণুর বিভব শক্তি কি? বিভব শক্তি তুলনামূলক ম্যাক্সিমাম। আচ্ছা, এই বিভব শক্তিটাকে আমরা কি বললাম? ধরো ইউ বললাম। হ্যাঁ, বিভব শক্তিকে আমরা কি বললাম? ইউ। আচ্ছা, এখন দেখো তো আবার যখন আমরা গ্যাসীয় অবস্থায় চলে যাই, দেখো তো এই যে গ্যাসের অণু যেগুলো আছে, গ্যাসের অণুগুলা কি করে? বিভিন্ন দিকে ছোটাছুটি করে না? যেহেতু তাদের মধ্যে শক্তি অনেক, সরি, যেহেতু তারা কি করে, অনেক বেশি পরিমাণ তারা কি করে, ব্যাগ নিয়ে ছোটাছুটি করে, তাহলে অবশ্যই এই কঠিন এবং তরলের চাইতে গ্যাসীয় দশায় এই গ্যাসীয় অণুগুলোর কি বেশি হবে? এই গ্যাসীয় অণুগুলারও গতিশক্তি ম্যাক্সিমাম হবে কিনা বলো? এটা আমরা একটু আগে দেখছি, গতিশক্তি ম্যাক্সিমাম হবে কিনা বলো? এই গতিশক্তিকে আমরা বলতেছি ধরো কে, এটা কি গতিশক্তি। তো কোনো একটা, এখন তুমি বলতে পারো ভাই আপনি আমাদের টপিকের নাম দিয়েছেন আভ্যন্তরীণ শক্তি, এখন দেখি আপনি আমাদের এখানে বিভব শক্তি আর গতিশক্তি পড়াচ্ছেন। একটা কারণে পড়াচ্ছি, কারণ কি জানো? এই যে আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায় জানো? এই আভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় কোনো একটা গ্যাসের বিভব শক্তি প্লাস কি শক্তি? গতিশক্তির যোগফলকে, অর্থাৎ কে প্লাস ইউ। স্যার এখন বলো মাথায় ঢুকছে কিনা যে অ্যাকচুয়ালি আমাদের আভ্যন্তরীণ শক্তি মানে কি? ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম যে অ্যাকচুয়ালি আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়। তো একটা জিনিস আমরা যখন
গ্যাসের গতিতত্ত্ব পর্ব, ওখানে দেখা যাবে কি জানো, যে অ্যাকচুয়ালি গ্যাসের যেটা বিভব শক্তি, এই বিভব শক্তির মান কিন্তু কি থাকে, টেন্ডস টু জিরো, মানে প্রায় শূন্যের কাছাকাছি। তাই গ্যাসের সম্পূর্ণ গতিশক্তিকে আভ্যন্তরীণ শক্তি বলা হয়ে থাকে। যা ওদিকে আবার না যায়, আমরা একদম মেইন বেসিকটা পড়ে ফেললাম আর কি, যে অ্যাকচুয়ালি গ্যাসের আভ্যন্তরীণ শক্তি কি বোঝায়। আভ্যন্তরীণ শক্তি বলতে বোঝাচ্ছে এই যে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল কে প্লাস ইউ, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি আভ্যন্তরীণ শক্তি। তাহলে আমরা গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বুঝলাম। তার মানে গ্যাসের যে গতিশক্তিটা আছে এবং যে বিভব শক্তিটা আছে তাদের সম্মিলিত যোগফলটাকে আমরা আভ্যন্তরীণ শক্তি বলতেছি। আচ্ছা যাক, এদিকে আমরা আপাতত না যাই, এখন আমরা চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিকটা কি, সেটা হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি নিয়ে আসলে তেমন কিছু আমার বলার নাই, এটা নিয়ে আমরা একটু আগেই বা ক্লাসের শুরুতে আলোচনা করে ফেলছি যে অ্যাকচুয়ালি গ্যাসের গতিশক্তি বলতে কি বোঝায়। ওই যে গ্যাস তার নিজস্ব নিজস্ব শক্তি না বলে বলি, ওই গ্যাসের নিজস্ব বেগ, গ্যাসের যেটা নিজস্ব বেগ আছে, এই নিজস্ব বেগ থাকার ফলে অ্যাকচুয়ালি তার কি সৃষ্টি হয়েছে, তার গতি শক্তি সৃষ্টি হয়েছে। এখন বলতে পারো ভাই গ্যাস তার নিজস্ব বেগ এটা পাইছে কেমনে? সিম্পল, সেটা হচ্ছে কি, এই যে আমার যেটা গ্যাসের অণুগুলা আছে না, তারা কি করে, এই গ্যাসের অণুগুলা এই বাহির থেকে শক্তি অ্যাবজর্ব করে। তারা কি করে, তারা বাহির থেকে শক্তি কি করে, শোষণ করে। তো এই বাহির থেকে শক্তি শোষণ করার ফলে কি হয়, তাদের নিজেদের মধ্যকার যে আভ্যন্তরীণ শক্তি, সেই আভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, যার ফলে কি বলতে পারবো, যার ফলে গ্যাসের গতিশক্তিটা কি হয়, বেড়ে যায়, এই আর কি। অথবা বাহির থেকে শক্তি শোষণ হইতে পারে, অথবা আমি কি করতে পারি, অথবা আমি নিচ থেকে তাকে কি করতে পারি, হিট দিতে পারি। অর্থাৎ নিচ থেকে কি করতে পারি, আমি তাকে হিট বা তাকে আমি শক্তি প্রোভাইড করতে পারি, যে দুইটা যে কোনো একটা হইতে পারে, হয় তারা নিচ থেকে শোষণ করবে অথবা আমি বাহির থেকে কি করব, তাকে হিট দেব। তো ঠিক আছে, মোটামুটি আমরা আভ্যন্তরীণ শক্তি, গতিশক্তি এই টার্মগুলো বুঝলাম। এখন আমার কাছে এই যে গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা, এটা বোঝানো খুব সহজ হবে। আসো এখন তোমাকে আমি বুঝাই গ্যাসের তাপমাত্রা বলতে কি বুঝায়। আচ্ছা দাঁড়াও, নেক্সট স্লাইডে যাই। এখন লিখো স্যার একটু করে গ্যাসের তাপমাত্রা। অ্যাকচুয়ালি যে আমরা বলি গ্যাসের তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা বলতে কি বোঝায়, এটা একটু করে আমরা এখন দেখি। আচ্ছা, তো আমরা একটু আগে দেখলাম গ্যাসের আভ্যন্তরীণ শক্তি কি জিনিস। গ্যাসের আভ্যন্তরীণ শক্তি হচ্ছে কিছুই না, তার বিভব শক্তি এবং তার গতিশক্তি, এই দুইটার সম্মিলিত কি ফল, যোগফল। আচ্ছা, তো এখন হচ্ছে কি, গ্যাসের নিজস্ব গতিশক্তি আছে কিনা বলো। তো এখন দেখো তো, গ্যাসের নিজস্ব গতিশক্তি থাকার ফলে গ্যাস কিন্তু র্যান্ডমলি মুভ করে। ধরো আমি এখানে তিনটা অণু নিয়ে কথা বলছি, ধরো একটা অণু, দুইটা অণু, তিনটা অণু, এরা কিন্তু র্যান্ডম দিকে কি করে, মুভমেন্ট করে। তো গ্যাস অবস্থা থাকার সময় তাদের গতিশক্তি কি থাকে, ম্যাক্সিমাম থাকে। তো এখন দেখো গ্যাসগুলোর যখন গতিশক্তি ম্যাক্সিমাম হয় বা যখন একটা নির্দিষ্ট গতিশক্তি থাকে, তখন কি হলে এই গ্যাসগুলো যখন বিভিন্ন দিকে র্যান্ডম দিকে যায়, তো যাওয়ার সময় কি হয় দেখো, এদিকে যাওয়ার সময় একটা অণুর সাথে একটা অণুর কি হয়, কলিশন হয়। আবার একটা অণুর সাথে একটা অণুর কি হয়, কলিশন হয়, মানে সংঘর্ষ হয়। আবার একটা অণুর সাথে একটা অণুর কি হয়, এখানে সংঘর্ষ হয়। তো আমি তো জাস্ট এখানে তিনটা অণু দেখাইছি, তাই না, তিনটা অণু দেখাইছি, তাই এখানে ধরো মোটামুটি আমার 6 রকমের সংঘর্ষ দেখাইতে পারতেছি। কিন্তু আমি যখন রিয়েল লাইফে গ্যাস নিয়ে কথা বলবো, তখন কি শুধুমাত্র তিনটা অণু থাকবে? না, তখন অণু হচ্ছে আমার কত, লক্ষ লক্ষ, লক্ষ বললেও কম হয়ে যায়, অ্যাকচুয়ালি কোটি কোটি অণু, কোটি বললেও কম হয়ে যায়, প্রায় 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার তোমার 23 থেকে 10 টু দি পাওয়ার 24, এই রেঞ্জের সংখ্যক কি আছে আমার, অণু পরমাণু নিয়ে কাজ হয়। তাহলে চিন্তা করে দেখো সেখানে কতগুলা সংঘর্ষ হয়, এতগুলা সংঘর্ষ হয়। হ্যাঁ, তাহলে এই যে আমার গ্যাসের অণুগুলা আছে, তার নিজস্ব গতিশক্তি থাকার ফলে
এই যে তাদের নিজস্ব যে গতিশক্তি আছে, এই নিজস্ব গতিশক্তি থাকার ফলে তারা কি হয়, তারা সংঘর্ষ করে। এবং এই সংঘর্ষের ফলে কি হয়, এই সংঘর্ষের ফলে আমার কি তৈরি হয়, আমার এই সংঘর্ষের ফলে কিছু রূপান্তরিত হিট তৈরি হয়, আমার কি তৈরি হয়, হিট তৈরি হয়। এবং এই যে হিট তৈরি হয়, এই হিটটাকেই আমরা তাপমাত্রা রূপে কি করতে পারি, মেজার করতে পারি। তাপমাত্রা রূপে কি করি আমরা এটাকে দেখি। তাহলে বুঝছো কিনা বলো গ্যাসের তাপমাত্রা মানে কি? আরো সুন্দর করে বলতে গেলে কি জানো, এই যে আমার গ্যাসের গতিশক্তি আছে, আমার এই গতিশক্তি এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। অর্থাৎ কোনো একটা গ্যাসের যত বেশি গতিশক্তি থাকবে তার তাপমাত্রা কি হবে, তত বেশি হবে। কেন বলো তো? কারণ যত বেশি গতিশক্তি তত বেশি কি হবে স্যার, কলিশন হবে। আর যত বেশি কলিশন হবে তত বেশি কি হবে, হিট তৈরি হবে। তো মাথায় রাখতে হবে আমরা কিন্তু গ্যাসের হিট কখনোই মাপতে পারবো না, গ্যাসের হিটটাকে কখনোই আমরা অ্যাকচুয়ালি মাপতে পারবো না। কিন্তু এই হিটের যেটা ইফেক্ট, সেই ইফেক্টটাকে আমরা মাপতে পারি কি হিসেবে জানো, এই যে আমার তাপমাত্রা রূপে। স্যার একটু করে বলো আমাকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা? প্রমি স্যার বুঝতে পারছো? প্রমি? আচ্ছা, তাহলে এখন নেক্সট স্লাইডে চলে আসলাম আমরা। তো এতক্ষণ আমরা গ্যাসের তাপমাত্রা বুঝলাম, এখন আমরা যে জিনিসটা বুঝবো ছোট্ট করে সেটা হচ্ছে গ্যাসের গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন। ছোট্ট করে বলি, এটা বোঝা যাবে। আচ্ছা, এখন দেখো তো গ্যাসগুলাকে স্যার আমরা একটা নির্দিষ্ট কন্টেনারের মধ্যে রাখবো না, একটা কন্টেনার বা একটা পাত্রের মধ্যে রাখবো। তো এখন দেখো এই পাত্র বা কন্টেনারে রাখার ফলে কি হবে, এই গ্যাসের অণুগুলার প্রত্যেকটা অণুর কি আছে, গতিশক্তি আছে কিনা বলো। তো গতিশক্তি থাকার ফলে কি হবে, এই অণুগুলা বারবার এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে। ঠিক সেম ভাবে এই যে অণু আছে এটা এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে। তো এই যে গ্যাসের অণু যারা আছে তাদের সবাই সম্মিলিতভাবে যখন কোনো একটা ওয়ালে এই যে ধাক্কাটা মারে না, এই ধাক্কা যেটা মারে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাসের চাপ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, গ্যাসের চাপ। অর্থাৎ সম্মিলিত ধাক্কার যেটা ইফেক্ট, এদের সম্মিলিত ধাক্কার ইফেক্ট। তো কোনো একটা গ্যাসের মাথায় রাখতে হবে, কোনো একটা গ্যাসের তাপমাত্রা যত বেশি হবে, আর সুন্দর করে বলতে গেলে কোনো একটা গ্যাসের গতিশক্তি যত বেশি হবে, সে কি করবে, তত জোরে জোরে এখানে কি করবে, ধাম ধাম ধাক্কা দেবে না, কারণ তার গতিশক্তি বেশি। অর্থাৎ সুন্দর করে বলতে গেলে তার তাপমাত্রা যত বেশি হবে সে কি করবে, তত বেশি জোরে জোরে ধাক্কাধাক্কি করবে। তো মাথায় রাখতে হবে এই যে চাপ যেটা আছে, এই চাপটা কিন্তু সরাসরি ডিপেন্ড করে কিসের উপরে, গতিশক্তির উপরে। অর্থাৎ গতিশক্তি যত বেশি হবে, গতিশক্তির উপর ডিপেন্ড করে, অর্থাৎ গতিশক্তি যত বেশি হবে তার চাপও তত বেশি হবে। আর ছোট্ট করে দেখে ফেলি যে গ্যাসের আয়তন বলতে কি বোঝায়। গ্যাসের আয়তন, তো আমি এই জিনিসটা শর্টকাটে বলি, গ্যাসের আয়তন বলতে বোঝায় কি জানো, গ্যাস নিজে যতটুক জায়গা দখল করে, গ্যাস নিজে যতটুক জায়গা দখল করে। তাকে সিম্পল একটা কাহিনী দিয়ে বোঝায়। ধরো আমার কথার কথা তিনটা অণু আছে, আমি দাঁড়াও একটা বক্স নিয়ে আগে, একটা দুইটা তিনটা, ওকে। ছোট, এটা একটু বড়, এটা আরো একটু বড়। আচ্ছা, ধরো কথার কথা আমার কাছে তিনটা গ্যাসের অণু আছে। হ্যাঁ, ধরো আমি কি করলাম, এখানে এখানে 1 2 3টা রাখলাম, আবার এখানে 1 2 3টা রাখলাম, আবার এখানে 1 2 3টা রাখলাম। ধরো কথার কথা এই পাত্রের ধরো এই পাত্রের আয়তন কত, ধরো কথার কথা 1 মিটার কিউব, এটার পাত্রের আয়তন কত 3 মিটার কিউব, এটার পাত্রের আয়তন কত, ধরো কথার কথা 10 মিটার কিউব। এখন দেখো তো এখানে কিন্তু গ্যাসের অণু, দেখো গ্যাসের অণু এখানে ছিল কয়টা,
এখানে ছিল আমার 3টা মাত্র অণু, এখানেও 3টা অণু, এখানেও 3টা অণু। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, এগুলো সব বলে কি পাত্রের আয়তন, কিন্তু পাত্রের আয়তন কোনগুলা, এই যে 1 মিটার কিউব, তারপরে 3 মিটার কিউব, তারপরে 10 মিটার কিউব, এগুলো সবগুলো কি পাত্রের আয়তন কিন্তু। হ্যাঁ, তো এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে দেখি বলো তো অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন কত, দেখো তো এখানেও 3টা অণু, এই 3টা অণু বলো তো এই 1 মিটার কিউব সম্পূর্ণ দখল করছে না? আবার এখানেও দেখো এই যে 3টা অণু, এই 3টা অণু কিন্তু কি এই পুরাটা এই 3 মিটার কিউব দখল করে ফেলছে। আবার এখানেও এই 3টা অণু কি করছে 10 মিটার কিউব দখল করে ফেলছে। তারা কি করবে, এই 10 মিটার কিউবের একদম কর্নারে কর্নারে চলে যাবে। স্যার এদের পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? তাহলে এখানে কি অনুসংখ্যা কিন্তু কোনো ফ্যাক্ট করতেছে না, অণু 3টা থাক, 4টা থাক, 5টা থাক, আমার ফ্যাক্ট করতেছে কি জানো অ্যাকচুয়ালি পাত্রের আয়তন। এটা মাথায় রাখবা, অ্যাকচুয়ালি ফ্যাক্ট করতেছে কি যে পাত্রের আয়তন। তো মাথায় রাখতে হবে আজ পর্যন্ত, মানে এখন থেকে, যে যাহাই হবে পাত্রের আয়তন সেটা হবে কি, সেটাই গ্যাসের আয়তন। বুঝতে পারছো কিনা বলো? অনেকে বলতে পারে ভাই যদি আমার গ্যাসের অনুসংখ্যা বেশি হয় তাহলে কি হবে? অনুসংখ্যা বেশি হোক কম হোক, যদি আমার পাত্রটা কি থাকে ফিক্স করা থাকে তাহলে আয়তন তার চেয়ে বেশি হবে না। স্যার এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো? তো এখন আসো আমরা চলে আসবো আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। এটাকে তুমি বলতে পারো, এটাকে বলা হয় একক রূপান্তর। এটাকে তুমি বলতে পারো একক রূপান্তর। এই জিনিসটা খুবই 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 দরকার, এই একক রূপান্তর জিনিসটা। কারণ তুমি যখন ম্যাথ করতে যাবা এখানে দেখবা যে কি তুমি শিখে আসছো একটা একক, বাট তোমাকে প্রশ্ন করতে দিচ্ছে আরেকটা একক। তোমাদের যতগুলো বড় ভাই আপু আছে ম্যাক্সিমামেরই এই চ্যাপ্টারে দেখবা যে কি ম্যাথ করতে কারো কোনো সমস্যা নাই, সূত্র মারবা ম্যাথ মিলে যাবে, কিন্তু সমস্যাটা হয় একক রূপান্তর করতে গিয়ে। তো এই জিনিসটা আমরা এখন ভালো করে দেখব। তো আমাদের এখানে 3 রকমের একক তুমি বলতে পারো। কি কি? একটা হচ্ছে যে কি আমাদের চাপের একক বা চাপের একক রূপান্তর। তারপর তুমি বলতে পারো আয়তন আছে, আয়তনের একক রূপান্তর। আরেকটা তুমি বলতে পারো যে আমাদের তাপমাত্রা আছে, তাপমাত্রার এক রূপান্তর। তো এই 3 রূপান্তরটা আমরা দেখে ফেলবো মোটামুটি। হ্যাঁ, তো আজকের ক্লাস হয়তো সবগুলো দেখা হবে না, আজকে আমরা মোটামুটি চেষ্টা করব তাপমাত্রা আর আয়তনটা দেখতে। চাপেরটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, তো প্রথমে আমরা আসো তাপমাত্রা রূপান্তরটা একটু করে দেখি। তাপমাত্রা রূপান্তর, এই তাপমাত্রা রূপান্তর আসলে তেমন কিছু না, ছোটখাটো একটা জিনিস, এক লাইনে শেষ হয়ে যাবে। সেটা কি? ধরো তোমাকে কথার কথা একটা ম্যাথে বলছে যে কি, যে আমার কাছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি আছে, কিছু গ্যাস আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু কি আছে, গ্যাস আছে। তো আমরা যখন হিসাব নিকাশ করব, আমাদের ম্যাক্সিমাম হিসাব নিকাশ তো এসআই এককে হয়, তো আমরা ওখানে তাপমাত্রার একক কিন্তু সেলসিয়াস রাখতে পারবো না। আমাদের কি করতে হবে, তাকে কেলভিনে নিতে হবে। তাহলে আমরা কি করব, 30-এর সাথে কত যোগ করবো বলো তো? 273। ইয়েস, 30-এর সাথে 273 যোগ করলে সেটা কি হয়ে যাবে, কেলভিন হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার একক রূপান্তরের ফ্যাক্টর, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন, এটাই আমাদের মেইনলি দরকার হবে। আরো আছে ফারেনহাইট থেকে কেলভিন, এটাও আছে, বাট ফারেনহাইট থেকে কেলভিন নিয়ে কখনোই কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসেনি, তো দরকার নেই এসব জিনিসপত্র, জাস্ট ছোট্ট করে এটা জানলে হবে, এবং এটা আমরা অলরেডি জানি। তো এখন আমরা দেখব আমাদের আয়তন রূপান্তর। এখন আমরা দেখব আমাদের আয়তন রূপান্তর। তো আমরা জানি এখানে গ্যাসের আয়তন ইউজ করা হবে কি। তো আমরা শুরু করব আমাদের একটা পপুলার একটা একক দিয়ে। সেটা কি, যে আমরা জানি গ্যাসের মানে গ্যাস সাধারণত মাপা হয় লিটার একক দিয়ে। কি একক দিয়ে? লিটার একক দিয়ে। ধরো 1 লিটার। তো আমরা জানি 1 লিটারে বলতো কত এমএল হয়? আমরা জানি 1 লিটারে হয় 1000 এমএল। এটা আমাদের জানতে হবে যে 1 লিটারে কত হয়, 1000 এমএল হয়। আবার আমরা জানি 1 এমএল 1 এমএল 1 এমএল সমান কত, 1 সেন্টিমিটার কিউব। লিটার বসাই দাও, তাহলে এখানে কত হবে, 1000 সেন্টিমিটার কিউব। আবার আমরা জানি সেন্টিমিটার কিউবকে কি বলা হয়, সি সি, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। তাহলে এই জিনিস লিখে নাও, 1000 সি সি।
তো যদি কখনো তোমাকে পরীক্ষা হলে প্রশ্ন দিয়ে ফেলে, আমার কাছে ধরো কথার কথা 500 সিসি কি আছে, গ্যাস আছে, তাহলে মাথায় রাখতে হবে 500 সিসি গ্যাস মানে কি, 500 সিসি গ্যাস মানে হচ্ছে আমার হাফ লিটার গ্যাস। তো মাথায় রাখতে হবে আমরা যখন ম্যাথ করব, ধরো আমরা যখনই ম্যাথ করবা সবগুলাকে সেম এককে আনতে হবে, হয় সবগুলা সিসি দিয়ে করবা, না হয় সবগুলা লিটার দিয়ে করবা। তবে আমরা সাধারণত কেমিস্ট্রিতে সবগুলা ম্যাথ, কেমিস্ট্রির মধ্যে সবগুলা ম্যাথ লিটার ধরে করব। কেমিস্ট্রি সব ম্যাথ আমরা কি করব, লিটার এককে করব। আমরা সবগুলা ম্যাথ লিটার এককে করব, ঠিক আছে? এটা জানতে হবে আমাদের। আচ্ছা, এখন সব থেকে মজার একটা জিনিস আছে, সেটা কি, যে লিটার কি আমার এসআই একক? আনসার হচ্ছে না। তাহলে এসআই এককে আয়তনের এককটা কি? এসআইতে আয়তনের এককটা হচ্ছে কি, মিটার কিউব। হ্যাঁ, তো 1 মিটার কিউব। তো অ্যাকচুয়ালি 1 মিটার কিউব বলতে কি বোঝায়? 1 মিটার কিউব বলতে বোঝায় 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। দেখো 1 মিটার কয়টা? 3টা 1 মিটার। তো আমি জানি আরেকটা কথা, যে 1 মিটার পরিমাণ জায়গা, আমি যদি 1 মিটার পরিমাণ জায়গার মধ্যে যদি আমার লিকুইডগুলো ভরা শুরু করি, তাহলে দেখা যায় মোটামুটি তার 10 গুণ লাগে লিটারে। 1 মিটার পরিমাণ জায়গায় যদি আমি আয়তন ভরা শুরু করি, তাহলে দেখা যায় তার 10 গুণ লাগে, অর্থাৎ 1 মিটারে কত? 10 লিটার। তাহলে এখানে দেখো হচ্ছে কত? 10 গুণ 10 গুণ 10। তাহলে 3টা 10 গুণ করলে কত হবে? 1000 লিটার। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। 1 মিটার কিউব সমান কত? 1000 লিটার। তাহলে দেখি বলতো, এখানে সবচেয়ে বড় হয়েছে কে, মিটার কিউব নাকি লিটার? বলতো কোন এককটা সব থেকে বড়? মিটার কিউব। ইয়েস, মিটার কিউব। তো এইখানে একটা সমস্যা বাধে কোথায় স্টুডেন্টরা? আচ্ছা লিখে ফেলো, লেখা হলে একটু বলো, আমি নেক্সট পার্টে দেখাচ্ছি। তো এইখানে স্টুডেন্টরা যে জিনিসটাতে বেশি সমস্যায় ভুগে, সেটা হচ্ছে কি, যে তারা জানে যে একটা অপরটার 1000 গুণ, বাট কে কার কত গুণ বা কে বড়, এই জিনিসটা স্টুডেন্টরা বারবার ভুলে যায়। এখন তুমি ক্লাসে পড়তেছো, তোমার জন্য মাথায় আছে, দেখবে যে কি আজকে মাথায় আছে, কালকে মাথায় আছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, পরশুদিন যখন তোমাকে আমি ম্যাথ করাবো, তুমি আমাকে এই জিনিসটা বলতে পারবে না, বলবো যে ভাই ভুলে গেছি, তবে এটা মনে আছে যে কি একটা অপরটার 1000 গুণ। তাহলে এই জন্য একটা ট্রিক শিখাই দিই, তাইলে তুমি এটা সারা জীবন মনে রাখতে পারবা এবং মাথায় রাখবে এইভাবে। দেখো 1 মিটার কিউব, তুমি এটাকে ভেঙে লিখো, কি হবে? 1 মিটার কিউব। বাংলায় লিখলে কি হবে? দেখো 1 মিটার কিউব আর 1 লিটার, এটাকে বাংলায় লিখো, তাহলে কি হচ্ছে? 1 লিটার। আচ্ছা দেখো তো বাংলায় যখন লিখছি, দেখো তো বাংলায় লিখতে আমার বড় হয়েছে কোনটা? এটাকে লিখতে অনেক বেশি বড় হয়েছে না? 1 মিটার কিউব, বাবারে কত বড়। আর দেখো তো 1 লিটার লিখতে কি এরকম, ছোট নাকি বড়? ছোট। তাহলে তুমি বলো তো, যখন তুমি এটাকে বাংলায় লিখবা, বাংলায় বড় হচ্ছে কে? 1 মিটার কিউব। দেখো লিখতে কতগুলো আমার কি গেছে, বর্ণ গেছে, তাহলে এটা অনেক বড় না? তাহলে এইভাবে মাথায় রাখবা যে আমার 1 মিটার কিউবটা বড় 1 লিটার থেকে। তাহলে কি লিখবা, যে 1 মিটার কিউব সমান কত? 1000 লিটার। শেষ। এটা হলো ট্রিক একটা, মানে আমি স্টুডেন্ট অবস্থায় এইভাবে মনে রাখতাম আর কি, যে মিটার কিউব আর লিটারের মধ্যে সম্পর্কটা কি, এটা আমরা মানে আমি নিজেই পার্সোনালি ভেবে মনে রাখতাম। আমার এক্সামের সময় যখন কলেজে উঠতাম, তখন এই জিনিসটা বেশি ভুল হতো আমার। ম্যাথ দেওয়া থাকতো, যে বলতো যে কি 3.5 মিটার কিউব পরিমাণ গ্যাস আছে, এটাকে হ্যান ত্যান করে ম্যাথ করতে দিত। তখন ভাবতাম যে 3.5 মিটার কিউব, তাহলে এটা লিটারে করলে কি হবে? আমি বোকার মতো কি করছি, 3.5 রে 1000 দ্বারা ভাগ করে দিছি, এত লিটার। সর্বনাশ, হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। স্যার এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা বলে একটু করে। আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার, আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত আর কি।